শুভ সকাল। আশা করি তোমরা সকলেই পড়ার জন্য হাজির হয়েছ। খাতা কলম নাও, আমরা পড়া শুরু করব। আজকে জৈব রসায়নের 20/4/2020 পড়াবো সমানতা। নামকরণ যতটুকু গিয়েছি সমগোত্র শ্রেণীর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, ইথার, ফ্যাটি অ্যাসিড 8টি সমগোত্র শ্রেণী নামকরণ করানো হয়েছে। আবার বলে আমাদের জৈব রসায়নের 8টি সমগোত্র শ্রেণীর নামকরণ করা হয়েছে। তোমরা এটুকুন বই থেকে একটু দেখো, বাকি যে নামকরণগুলো আছে আরও 5টি নামকরণ আছে, সেটা আমরা আর ক্লাসে দেখিয়ে দেব। তার আগে সমানতা এবং অ্যারোমেটিক যৌগের কিছু ইউটিউবে দেওয়া হবে। তার আগ পর্যন্ত, তার পূর্ব পর্যন্ত তোমাদের এভাবেই কষ্ট করে শিখতে হবে। দেখো, আমি তো কষ্ট করে তোমাদের পড়িয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি সমস্যাটা কোথায়। একটাই সমস্যা বোর্ডে দেখা যায় না, শুনে শুনে একটু পড়তে হবে। গতকালকের ক্লাসে যে সমস্যাগুলি বলেছে যারা, সেগুলো খুবই নগণ্য সমস্যা, সেগুলো আমরা এক ফাঁকে বলে নেব, কারণ তা না হলে আজকের ক্লাসটা সম্পূর্ণ করা যাবে না। তাহলে লেখো সমানতা। সমানতা লিখেছ? একটু দেখো, প্রথম যদি আমরা অ্যালকেন আসি, অ্যালকেন মানে কি বলতো? CN H2N+2, এটা কার যৌগ বলতো? অ্যালকেন। এখানে N এর মান কত বলতো? 1 2 3 4 ইত্যাদি। এই যৌগ লিখেছিলাম কার বলতো? অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত। যদি আমরা এখানে 1 2 বা 3 লিখি, তাহলে ওই আণবিক সংকেত দ্বারা কোনো সমানুযোগ হয় না। আবার বলি, N এর মান যদি 1 2 বা 3 লেখা হয়, ওই আণবিক সংকেত দ্বারা কোনো সমানুযোগ সম্ভব হয় না। N যদি আমরা 4 লিখি, তখনই সেখান থেকে সমানতা পাওয়া যায়। যদি আমরা N = 4 লেখা হয়, N = 4, তখন যৌগটা C4H10। এই MC4 4 2 8 2 10 H10। এই আণবিক সংকেত দ্বারা আমরা দুটো যৌগ লিখতে পারি, CH3 CH2। এখানে আমাদের CH3, কোনো শাখা শিকল নেই, যে কোনো দিক আসতে পারি। যৌগটির নাম বিউটেন, নিজেরাই পারবে, তাই আমি লেখার প্রয়োজনীয়তা বোধ করলাম না। প্রথম কাজ কি? 3 নাম্বার কার্বনকে 2 এর উপরে তুলে দিতে হবে। আবার বলি, 3 নাম্বার কার্বনটাকে 2 এর উপরে তুলে দেব। কিভাবে? CH3 মূলক হিসাবে। তাহলে 2 এর হাইড্রোজেন চলে গেলে 2 হয়ে যাবে CH, আর এই CH2 হয়ে যাবে CH3। CH3 বসবে এখানে, এখানে আসবে CH3, এই CH3 এখানে আসবে। এই CH2 এর হাইড্রোজেনকে নিয়ে উপরে চলে গেল শাখা শিকল হিসাবে CH3 হয়ে। তাহলে 1 2 3 অথবা 1 2 3 2 মিথাইল প্রোপেন, এটাও তোমরা পারবে। প্রথম আমরা সোজা থেকে আসছি, বাকি সবগুলো পরে আসছি। N = যদি আমাদের কত হয় বলতো? 5 হয়, তাহলে যৌগটি হলো C5, H কত বলতো? 12। এই C5H12 আণবিক সংকেত দ্বারা প্রথম যে যৌগটি লিখব, নামটা নিজেরা লিখবে, কারণ যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ করেছি। কয়টি কার্বন? 5টি কার্বন, CH2 CH3। যে কোনো দিক দিয়ে 1 2 3 4 দিতে পারি। 5টি কার্বন যৌগটি কি বলতো? পেন্টেন। প্রথম কাজকে দেখো, 3 নাম্বার কার্বনটাকে 2 এর উপরে তুলে দেওয়া মিথাইল মূলক হিসাবে। 3 নাম্বারে CH2 মানে মিথিলিন গ্রুপ, সে 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে হয়ে যাবে মিথাইল মূলক। আর 2 নাম্বারের হাইড্রোজেন চলে গেলে দ্বিতীয় কার্বন, অর্থাৎ 2 নং কার্বনের একটা হাত খালি হয়ে যাবে। ওই খালি হাতটা মিথাইল মূলক গিয়ে পূর্ণ করবে, ওই খালি হাত মিথাইল মূলক পূর্ণ করবে। এটাই হলো নিয়ম। আবার বলি, CH3 2 নাম্বারের CH2 হয়ে গেল CH, এর হাইড্রোজেন চলে যাবে 3 নাম্বার কার্বন, সে হয়ে যাবে CH3। এর হাইড্রোজেন চলে গেলে যে হাত খালি মিথাইল মূলক, ওই হাতটা পূর্ণ করবে। CH2 মিথিলিন, সে হাইড্রোজেন কেন হয়ে যাবে মিথাইল। মিথাইল কখনো মাঝে থাকতে পারে না, তাই সে 2 নাম্বার কার্বনে বাকি হাতটা পূর্ণ করবে। এখানে কি আসবে? CH2, এই CH2
আর এখানে CH3, তাহলে 1 2 3 4। যৌগটির নাম নিজেরা লেখো, 3 মিথাইল, 4টি কার্বন মানে বিউটেন। নাম লিখছি না কারণ নামকরণ তোমাদের আগে শিখে আসছি। নাম্বার 3, এবার কাজকে 2টাকে আমরা 3-এ সরাবো ধাক্কা দিয়ে। 2টাকে যদি 3-এ নেই তাহলে এই দিক থেকে 3 হয়, কিন্তু ওদিক থেকে 2 হয়ে যায়। আবার বলি 2টাকে যদি 3-এ নেই, এখানে লিখছি আমি অবলিক দিয়ে CH3, 3-এর হাইড্রোজেন আসবে 2-এ, 2টা হয়ে যাবে CH2, আর 3-এর হাইড্রোজেন হয়ে যাবে CH। এই CH2 তখন কি করবে, এই CH3 তখন 3-এ চলে যাবে। এটা মনে করেছে আলাদা সমাণুক না, এটা অভিন্ন যৌগ, কারণ এদিক থেকে কাছাকাছি 1 2 3 4। এটাও 2 মিথাইল বিউটেন, এটাও 2 মিথাইল কি বলতো বিউটেন। এবার আর যখন হয় না 3 নাম্বার কার্বনে যাব, কি করব আমরা, এই CH3 3 নাম্বারকে আমরা 2 এর নিচে আনবো, এই CH2টাকে 2 এর নিচে আনবো। কিভাবে, CH3 করে 2 এর উপরে তো CH3 আছে 2 নাম্বার কার্বন, এই CH2 হাইড্রোজেন কিনে হয়ে যাবে CH3, পাশে থাকবে কত বলতো CH3, 1 2 3, অথবা 1 2 3 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে C5H12 আণবিক সংকেত দ্বারা সমণিকের সংখ্যা মাত্র 3টি, আর হয় না। এইবার শোনো, 1 নং কার্বনে কখনো মিথাইল হয় না। মিথাইল মূলক শাখা লিখে নাও, লিখে নাও। 1 নং কার্বনে কখনো মিথাইল মূলক শাখা শিকল হিসাবে থাকতে পারে না। মিথাইল মূলক থাকবে অন্তত পক্ষে 2 নং কার্বন থেকে উচ্চতর যে কোনো কার্বনে, 2 নং কার্বন থেকে উচ্চতর যে কোনো কার্বনে। লিখেছ? এইবার লেখো, 2 নং কার্বনে ইথাইল মূলক শাখা শিকল হিসেবে অবস্থান করতে পারে না। 2 নং কার্বনে ইথাইল মূলক শাখা শিকল হিসেবে অবস্থান করতে পারে না। অ্যালকেনের ক্ষেত্রে ইথাইল মূলক বসবে 3 নাম্বার কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনে। ইথাইল মূলক বসবে 3 নাম্বার কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সাথে শাখা শিকল হিসাবে থাকতে পারবে। প্রোপাইল মূলক 3 নাম্বার কার্বনে থাকতে পারে না। একটু লিখে নাও দ্রুত। প্রোপাইল মূলক 3 নং কার্বনে শাখা শিকল হিসাবে অবস্থান করতে পারে না। অ্যালকেনের ক্ষেত্রে প্রোপাইল মূলক বসবে 4র্থ কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সঙ্গে। 4র্থ কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সাথে প্রোপাইল মূলক যুক্ত হতে পারে। তার মানে আমি যদি এই যৌগে এখানে মিথাইল দেওয়া হতো, সেটা কিন্তু কোনো শাখা শিকল হতো না। আমি পরবর্তীতে সে দেখাবো। তাহলে একটু মুছে ফেললাম। এনে মানে আমরা কত লিখবো বলতো, 6 7 ইত্যাদি। এগুলো খুবই সোজা, আমরা সোজা থেকেই শুরু করেছি। পড়া সবসময় সোজা থেকে আসতে হয়, পট করেই কঠিনে যেতে হয় না। তাহলে সকল ছাত্রছাত্রীর জন্য সেটা মঙ্গলজনক হয় না। বুঝতে পেরেছ? বুঝতে অসুবিধা হয়ে যায়, সে কারণে আমরা ওভাবে শুরু করেছি। এইবার এন এর মান যদি আমরা কত লিখি বলতো, 5 লিখি, তাহলে কত দাঁড়াবে, C5 মুছে ফেলাম, এটা তোমাদের এখন মনে থাকবে, C5H12 হবে। এন এর মান কত বলতো, 5, এন এর মান 6, C6H14 লেখো, n = 6 হলে n = কত বলতো, 6 লেখো, n = কত বলতো, 6 লেখো। তখন যৌগটি হবে C6H কত বলতো, 14, C6H14 যৌগটি দাঁড়াবে C6H কত বলতো, 14 লেখো। লিখে প্রথম যৌগটি নিজেরা লেখো, হেক্সেন। n = 6 হলে যৌগটি কত দ্বারা বলতো, C6H কত বলতো, 14। C6H14 আণবিক সংকেত দ্বারা যদি আমি বলি, C6H কত বলতো, 14 আণবিক সংকেত দ্বারা প্রথম যৌগটি নিজেরা লেখো। এটা আমি লিখবো কেন, তোমরা লিখে ফেলো। কটা হয়েছে, 4 5 6, 6টি কার্বন, তার মানে 1 2 3 4 5 কত বলতো, 6। 6টা কার্বন মিলে তাকে বলবো হেক্সেন। নাম তোমরা লিখবে, কারণ নামকরণ শিখানো হয়েছে। তারপরে আমরা যদি 2 লিখি, প্রথম কাজ কি বলতো, এই মিথাইল মূলককে 2 নাম্বার কার্বনের উপরে দাও, তাহলে CH3
দুইটা হয়ে যাবে সিএইচ, মিথিলিন মূলক হয়ে যাবে মিথাইল মূলক, মিথিলিন মূলক হয়ে যাবে CH2 মূলক হয়ে যাবে CH3 মূলক, ওই CH3 উপরে বসলো, তারপরে যাবে CH2 এখানে কত বলো তো CH3, তাহলে 1 2 3 4 5 যৌগটিকে বলবো 2 মিথাইল পেন্টেন। এবার 2টাকে আমরা ধাক্কা দিয়ে ডান দিকে সরাতে থাকবো যতক্ষণ পর্যন্ত একই গ্রুপ না আসে। এর হাইড্রোজেন আসবে এখানে, আর ওই CH3 চলে যাবে পাশের কার্বনে, তারপরে CH2 এখানে CH3, তাহলে 1 2 3 4 5 যৌগটিকে বলবো 3 মিথাইল পেন্টেন। আমরা এই 1 2 সংখ্যা মানটা এভাবেও দিতে পারি, কোন ভাবে বলো তো 1 2 3 4 5 উভয় দিকে 3 নম্বর কার্বন, 3 মিথাইল পেন্টেন, এটি দেওয়ার উদ্দেশ্য। এবার 3টাকে 4 দিলে 4 মিথাইল হয়, কিন্তু এদিক থেকে 2 মিথাইল হয়ে যায়। আবার বলি 3টাকে যদি 4-এ নিয়ে যাও তাহলে এই দিক থেকে 4 হয়, কিন্তু এদিক থেকে 2। আমরা তো বলেছি যে দিক থেকে শাখা শিকল কাছাকাছি ও অপেক্ষাকৃত বেশি, এখানে কাছাকাছি আসছে 2 নাম্বার কার্বন, তাই তাকে 4 মিথাইল পেন্টেন না বলে যৌগটি আসবে 2 মিথাইল পেন্টেন। 2 মিথাইল পেন্টেন আমাদের দ্বিতীয় সমাণু, তাই এটাকে আর সরানো যাবে না। যখন সরানো যাবে না, 1-এর থেকে আসছিলাম কত 2, 2-এর বিকল্প কি বলতো 3, এবার আর যখন যায় না তখন আবার আমি 2-এ চলে যাব। কততে চলে যাব বলতো 2-এ। কিভাবে যাব দেখো, এই যে CH2টা আছে 4 নম্বরের, তাকে আমরা নিয়ে যাব কোথায় বলতো 3-এ। 4 নম্বরের CH2 মূলক মিথিলিন মূলক 3 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে মিথাইল মূলক হয়ে 3 নাম্বার কার্বনের উপরে শাখা শিকল হিসাবে বসবে। তখন কি হয় দেখো, CH3 CH উপরে কত CH3 CH উপরে CH3 পাশে থাকবে CH3। তখন তুমি যেদিক থেকেই লেখো 1 2 3 4, অথবা তুমি এভাবেও লিখতে পারো 1, একে বলবো 2, এখানে 3 4, তাকে বলবো 2 3 ডাইমিথাইল, 4টি কার্বন মানে কি বলতো বিউটেন। এইবার দেখো আমরা কি করব, নাম্বার 5। এইবার এই যে CH3 আছে, এই CH3টাকে আমরা কোথায় আনবো বলতো 2 নাম্বার কার্বনে আনবো। 3 নাম্বারের শাখা শিকল CH3 2-এ আসবে, আর 2-এর হাইড্রোজেন চলে যাবে 3-এ। তখন কি হবে বলতো CH3 2-এর উপরে CH3 আছে, এই হাইড্রোজেন এখানে হয়ে গেল CH2, আর এটা হবে CH3, এই হাইড্রোজেন এখানে গিয়ে CH2, এখানে আমাদের CH3। একে আমরা ওভাবে লিখতে পারতাম কিভাবে, CH3 ও যদি এখানে আসতো তখন এটা হতো CH2 C উপরে CH3 নিচে CH3 পাশে কত বলতো CH3। তাহলে এইবার দেখো এর ক্ষেত্রে আমাদের 1 2 3 4, এখানে আমাদের 1 2 3 4, তাহলে কত হলো 2 2 ডাইমিথাইল, 4টি কার্বন মানে বিউটেন। আমরা বলেছিলাম দেখো 1 নাম্বার কার্বনে মিথাইল মূলক শাখা শিকল হিসেবে থাকতে পারে না। একে যদি আমি এভাবে লিখতাম CH3 1 1 CH2, সেটা কিন্তু কোনো শাখা শিকল হতো না। CH2 1 2 3 4 5 6, এটাও যে যৌগ এটাও সেই যৌগ, তার মানে এটাও হেক্সেন এটাও হেক্সেন, এটা কখনো শাখা শিকল না, একে মিথাইল মূলক বসে না, একে মিথাইল মূলক হয় না, তার মানে এটা কাটা, আমরা সোজা করে দেব হেক্সেন। এবার 2-এ ইথাইল দেখো, আমি যদি এভাবে লিখি CH3, এটা 2 নাম্বার কার্বন, ইথাইল মূলক মানে CH2 CH3, কয়টা হয়েছে বলো ইতিমধ্যে 4টা 5টা 6টা হলো। তাহলে এইটা হলো 2 নাম্বার কার্বন 1 2 3 4, কিন্তু দেখো 1 2 3 4 5 হয় 5টা কার্বন, তাই এই যৌগ যা এটাও একই যৌগ। কিভাবে, একে লিখবো আমরা CH3 CH2 CH, এই CH এর দুটো হাত, একটা ইথাইল মূলক একটা মিথাইল মূলক। ইথাইলটাকে আমরা সোজা করলাম, মিথাইলটাকে আমরা উপরে দিলাম, আর এই ইথাইলটা থেকে গেল CH2 CH3। দেখো এটাও যা এটাও যা, তার মানে এই কার্বনের এই অংশটাও যা, এটাও কি বলতো তাই।
এই সিএইচ এর দুটো হাত, একটা ইথানমূলক একটা মিথানমূলক আর একটা ইথানমূলক। দেখো সিএইচ এর হাত একটা মিথাইল, একটা ইথাইল আর একটা ইথাইল, তাই তো লিখেছি। একটি হলো কি বলতো মিথাইল, ভালো করে দেখো, একটা ইথাইল, এটাও কি বলতো ইথাইল। তিনটি গ্রুপ আছে সিএইচ এর, কটা গ্রুপ বলতো? তিনটে গ্রুপ। ওই তিনটে গ্রুপ একটা ইথাইল, মিথাইল, ইথাইল, ইথাইল, মিথাইল, ইথাইল। তার মানে যৌগ আসলে হলো কি লিখবো বলতো? এটা আমাদের লেখা হয়ে গেছে পূর্বেই, 1 2 3 4 5, 3 মিথাইল পেন্টেন, তার মানে 2 নাম্বার যৌগ। এটা আমাদের কত বলতো? 2 নাম্বার যৌগ। সে কারণে এটা কোনো আলাদা সমানক নয়। তাহলে আমরা জেনে গেলাম 1 নম্বরে মিথাইলমূলক শাখা শিকল হয় না। মিথাইলমূলক শাখা শিকল বুঝবে 2 নাম্বার কার্বন অথবা উচ্চতর যে কোনো কার্বনের সঙ্গে। ইথাইলমূলক 2 নাম্বার কার্বনে বসতে পারে না। ইথাইলমূলক 2 নাম্বার কার্বনে দিয়েছি, এটা ভুল। ইথাইলমূলক বুঝবে কয় নাম্বার কার্বন? 3 নাম্বার কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সঙ্গে। একটু কমেন্টস দেখি। এইবার প্রোপানমূলক বুঝবে কয় নাম্বার কার্বন? চতুর্থ কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সঙ্গে। চতুর্থ কার্বন বা উচ্চতর যে কোনো কার্বনের সঙ্গে কোন মূলক বুঝবে বলতো? প্রোপানমূলক বুঝবে। দেখাবো এখানে, আচ্ছা এরপরের পেশে দেখাবো প্রোপানমূলক। তাহলে C6H14 আণবিক সংখ্যা দ্বারা মোট সমন্বয়কের সংখ্যা কয়টি হয়েছে বলতো? 5টি। কয়টি হয়েছে? 5টি। মুছে ফেলবো কিন্তু। এবার দেখো C7H কথা বলতো 16 হয়। এই আণবিক সংখ্যার দ্বারা কয়টি সমাণুক সম্ভব হয়? C7H কত বলতো? 16। নিজেরা লেখো এবং নিজেরা করো। C7H কত বলতো? 16 আণবিক সংখ্যার দ্বারা সম্ভাব্য সমাণুকের সংখ্যা। কি করেছো? n = 7 দিলে পরে কত হয়? C7H কত বলতো? 16। দেখা যাক আমরা লিখি। প্রথম 1 নাম্বার, এটা তো তোমরাই লিখবা, CH3 CH2 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 CH2, কয়টা হলো? 3 2 5 6, এটা হলো 7টি। তাহলে 1 2 3 4 আমি যে কোনো দিক দিয়ে কি বলতো দিতে পারি, তাড়াতাড়ি করে ফেলো। এবার নিয়মটাকে শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে তো? আমরা 3 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, তাকে দেওয়া হবে দ্বিতীয় কার্বনে সব সময়। আমি যদি n এর মান 12 দেই তাহলে কত হবে? C12H কত হয়ে যাবে? 26 হয়ে যাবে। সেক্ষেত্রে কি তুমি পারবে? সমস্যা হয়ে যাবে। সে কারণে একটা নিয়ম ভাবে পদ্ধতিগতভাবে অগ্রসর হতে হবে, যাতে সম্ভব সমানক যে কটা সে কটাই হয়। একই যুগে যেন 3 বার লেখা না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এইবার কি আসে দেখো, CH3 CH, ওই CH2 চলে যাবে উপরে CH3 আকারে, তারপরে CH2 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 এখানে আসবে CH3। যৌগটিকে যদি বলি 1 2 3 4 5 কত বলতো? 6, 6টা কার্বন, তাই তাকে আমরা বলবো হেক্সেন। 6টি কার্বন যৌগটিকে বলবো হেক্সেন। এবার নাম্বার 3, কাজকে 2টাকে ধাক্কা দিয়ে আমরা 3 এ নেব, CH3 CH2, 3 এর হাইড্রোজেন আসবে 2 এ, আর 2 এর মিথাইল চলে যাবে 3 এ, ইন্টারচেঞ্জ করবে কার সঙ্গে? হাইড্রোজেন এবং মিথাইল মূলক। 3 এর হাইড্রোজেন আসবে 2 এ, আর 2 এর মিথাইল চলে যাবে কত বলতো? 3 এ। এরপর CH2 CH2, এখানে আমাদের CH3, তাহলে 1 2 3 4 5 কত বলতো? 6, 6টা কার্বন হেক্সেন। এখন যদি আমি 3টাকে 4 এ নেই, এদিক থেকে 3 হয়ে যাবে। আবার বলি 3টাকে যদি 4 এ নেই, এদিক থেকে 1 2 3 হয়ে যাবে, তাই ওটা নেওয়া যাবে না। আমি এর পাশে লিখে দিই, দেখো CH3, একটু ছোট করে লিখলাম CH2 CH2 CH, উপরে CH3, পাশে CH2, পাশে কত বলতো? CH3 CH2 CH3 CH3। এইবার দেখো এখানে তো ঠিকই আমাদের 1 2 3 4 5 6
এই দিক থেকে 1 2 3 4 হয়, কিন্তু এই দিক থেকে 3 হয়। আমরা দেখবো কোন দিক থেকে কাছাকাছি হয়। তার মানে এই যৌগটাও 3 মিথাইল হেক্সেন, এটাও 3 মিথাইল কি বলতো হেক্সেন। আমরা 1 থেকে কত আসছে বলতো 2, 2 এর বিকল্প লিখেছি 3। যখন 3 এর আর বিকল্প হয় না, 3 এর আর বিকল্প হয় না, তখন আমি চলে যাব 4 এ। 4 আসবো কার থেকে বলতো 2 থেকে 4 আসবো। কিভাবে আসবো? ওই আমি বলেছি 4 নাম্বার কার্বনটাকে CH2টাকে 3 এর উপর দিতে হবে। 4 এর CH2টাকে দিতে হবে কার উপরে? 3 এর উপরে। এগুলো সোজা, একটু দেখো, একটু হলে যে কোনোটা তুমি পারবে। CH3, এই যে 3 এর হাইড্রোজেন হয়ে গেল CH, আর CH2 চলে যাবে উপরে CH3, তারপরে থাকবে CH2, এখান থাকবে CH3। তখন কি দাঁড়ায় বলতো 1, তারপর 2 3 4 5, যৌগটিকে বলবো 2 3 ডাইমিথাইল, 5টি কার্বন মিথাইল, যৌগটিকে বলবো পেন্টেন। 2 3 ডাইমিথাইল, 5টি কার্বন মিথাইল, পেন্টেন। নাম নিজেরা লিখবা। নাম্বার 5। এইবার 2টাকে আমরা 3টাকে সরিয়ে আমরা 4 এ নেব, তখন একটা থাকবে, দুটোকে সরাবো না। CH উপরে CH3, তারপরে CH2 CH, তার মানে 4 এর হাইড্রোজেন আসবে 3 এ, হয়ে যাবে CH2 উপরে CH3, পাশে CH3। আমি যদি এই দিক থেকে লিখি 1 2 3 4 5, সেটা আমাদের 2 4 ডাইমিথাইল পেন্টেন। আবার যদি এভাবে লেখা হতো 1 2 3 4 5, সেটাও 2 4 ডাইমিথাইল পেন্টেন হতো। তাহলে কয়টা হলো আমাদের? 5টি হয়ে গেল। এইবার 2টাকে যদি 3 এ দেই, উপরে 3 4 হয়, নিচে কত 2 3, 2 3 তো আমরা 4 নাম্বার লিখেছি। আবার বলি 3টাকে যদি আমি 2 এ দেই, 3টাকে যদি আমি 2 এ দেই, তাহলে উপরে হবে 3 4 ডাইমিথাইল, কিন্তু নিচে হবে কত 2 3। আমরা 3 4 না লিখে আমি লিখব 2 3। 2 3 তো আমাদের 4 নাম্বার, সেজন্য 2টাকে ধাক্কা দিয়ে 3 এ নেব না। এবার কি করব? আর যখন হয় না, তখন আমি নাম্বার 6। এবার দেখো, এই CH3 আমরা এর নিচে আনতে পারি। কোন CH3টাকে বলো তো? এই CH3টাকে আমরা এখান থেকে এর নিচে আনবো। তার মানে 4 থেকে আমরা কত আসছে বলো তো? 6। 3 নাম্বারের CH3টাকে আমরা 2 এ নিয়ে যাব। একই কার্বনের উপরে নিচে, উপরে তো আমাদের পূর্বে ছিল, এই হাইড্রোজেন এখানে যাবে, নিচে আসবে CH3, পাশে আসবে CH2, CH2 এখানে CH3। দেখা কি যায়? আমি জানি না, কয়েকটা দিন অপেক্ষা করো, আমি সব কিছু জোগাড় করে তোমাদেরকে সুন্দরভাবে এই শিক্ষাটা উপহার দেব। দেখো, আমি বলছি সেটা তো বুঝতে পারছো। ব্ল্যাকবোর্ডে লেখা যায় না, এটা হলো বড় সমস্যা। ব্ল্যাকবোর্ডে দেখা যায় না, এটা বড় সমস্যা। ক্যামেরা হলে এই সমস্যা কোনো সমস্যাই থাকবে না। মোবাইল, আমার মোবাইলে কিছু ডেটা ভরে তোমাদেরকে পড়াচ্ছি, আর কিছুই না, আর একদম কিছুই না। তোমাদেরকে রুমটা আজকে একটু না হয় দেখাবো, তাহলে দেখো যে কি অবস্থা আমি দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের 1, নিজেরা করো 2 3 4 5, 2 2 ডাইমিথাইল পেন্টেন, 2 2 ডাইমিথাইল পেন্টেন। নাম্বার 7, এই 2 এর দুটোকে আমরা 3 3 নিয়ে যাব। 2 এর দুটোকে কি বলো তো 3, তখন কি হয়? CH3 CH2C, উপরে একটা CH3, নিচে CH3, পাশে CH2, এখানে CH3। তখন এখানে আমাদের 1 2 3 4 5, অথবা তুমি নিচে দিতে পারো 1 2 3, 2টা একটু দূরে হয়ে গেল, 2 3 4 5। যৌগটি 3 3 ডাইমিথাইল পেন্টেন, 3 3 কি? ডাইমিথাইল পেন্টেন। এইবার আর নিচে না লিখে এ পাশে লিখি 8 নাম্বারটা। 8 কি করবো দেখো, 6 থেকে 8 এ যাব। 6 থেকে কি? 8 এ। 6 থেকে 8, তাহলে আমরা কোথায় আসছি বলো তো? 6, তার থেকে আসবো 8 এ। 6 থেকে 8, এখানে জায়গা নেই, নিচে লিখলাম তো দেখা যাবে না। 6 থেকে কত বলো তো? 8 এ আসবো। এই যে CH2 আছে 4 নাম্বার কার্বন, তাকে নিয়ে আসবো আমরা 3 এ। 4 নাম্বারটাকে নিয়ে আসবো কত বলো তো? 3 এ। তখন কি দাঁড়ায় দেখো, CH3 1 1 C, কত আছে উপরে একটা CH3,
উপর একটা CH3, নিচে একটা CH3, তারপরে কত থাকবে বলো তো CH, উপরে থাকবে CH3, পাশে থাকবে CH3। এই CH2 চলে গেল এখানে, এর একটা হাইড্রোজেন এখানে যাবে CH3, পাশে CH3, তখন এখানে আমাদের 1 2 3 4, এটা 2 না, কারণ এর দ্বিতীয় কার্বনে একটা মিথাইল, এর দ্বিতীয় কার্বনে দুটো মিথাইল। তবে এর একটা গ্রুপ যদি এখানে যে হাইড্রোজেন এখানে আসে, তখন একই যৌগ হবে, তখন এটা হবে 2, তখন এটা হবে কি 2। কি বুঝতে পেরেছো? আমি একটু লিখে দেখাই এখানে, CH3, ওর হাইড্রোজেন যদি এখানে আসে, উপরে যাবে CH3, আর এই CH3 আসবে এই কার্বনের উপরে CH3। এটা কিন্তু নতুন কোন সমাণুক নয়, এটা CH3। তার মানে এক্ষেত্রেও দেখো 1 2 3 4, এটা 1, এটা আমাদের 2 3 4, তার মানে 2 2 3 ট্রাইমিথাইল বিউটেন। এবার নাম্বার 9 দেখো, আর হয় না, কোনোভাবেই আর হয় না। তখন আমি প্রথম কার্বনে চলে যাব, কত বলো তো 1, প্রথম 1 থেকে কত আসবে বলো তো 9। কিভাবে আসবে দেখো, এই গ্রুপটাকে আমরা বলবো ইথাইল মূলক। কোন মূলক? ইথাইল মূলক। কখনো 1 এ হয় না, 2 এ হয় না, কত আসবে 3 এ। আবার বলি ইথাইল কখনো 1 বা 2 এ হয় না, কত আসবে বলো তো 3 এ। তাহলে 3 এ যদি ইথাইল মূলক দেই CH3, CH2CH, এই ইথাইল মূলক এখানে চলে যাবে কি আকারে বলো তো CH2CH3 আকারে, আর এই হাইড্রোজেনটা এখানে CH2 কে করবে CH3 কে করবে CH3। তাহলে এইবার দেখো, এটা আমাদের 1, এটা 2 3 4 5, অথবা 1 2 3 4 5, যৌগটিকে বলবো 3 ইথাইল, 5টি কার্বন মানে পেন্টেন। তাহলে ইথাইল মূলক একে তো হয় না, একে তো মিথাইলও হয় না। ইথাইল হয় কত বলো তো 2 এ, হয় না, কততে হয় 3 এ। ইথাইল হয় কত 3 এ, বা উচ্চতর কার্বনে। প্রোপাইল 3 এ হয় না, প্রোপাইল হয় কত 4, অথবা উচ্চতর যে কোনো কার্বনে। তাহলে এখানে 3 নাম্বার কার্বনে ইথাইল হয়। ইথাইল এখানে দিয়ে দেখো, ওটি প্রধান শিকল হয়ে যাবে। এখানে ইথাইল দিলে ওটি কি প্রধান শিকল, এটা হয়ে যাবে তখন শাখা শিকল। সে কারণে মোট সমাণু কটা আছে বলো তো 9টা। যদি আমাদের সি কত হতো বলো তো, সি যদি 8 হতো, এইচ কত বলো তো 18, এইটা থাকবে তোমাদের বাসার কাজ। এইটা হলো বাসার কাজ। সম্ভব সমাণু কতটি হয়? এখানে 18টি সমাণু পাবে। এটা তোমরা বাসায় করবে, কালকে আমি মিলিয়ে দেব। তাহলে C8H18 আণবিক সংকেত দ্বারা সম্ভব সমাণু যৌগ নিজেরা করবে, 18টি সমাণু করার চেষ্টা করবে। যদি না হয়, আমি আগামীকাল অ্যালকেনের সমানুতা বুঝতে পেরেছো, তাই তো? মুছে ফেলবো, কিন্তু আশা করি তুলেছো, ঠিক তো? তাহলে এবার মুছে ফেললাম, সোজা সোজা বুঝছো। আমরা তো এখানে অনেকেই আছে, তো বলতে পারো স্যার এত সোজা এগুলো তো আমরা পারি, এগুলো পড়াচ্ছেন কেন? দেখো, এটা পড়ানো হচ্ছে সকলের জন্য, সকলের জন্য। অর্থাৎ আমার যে ছাত্রছাত্রী একদম প্রত্যন্ত গ্রামে আছে, যারা পড়েনি বা যাদের পড়ানো হবে না, হয়তো সামান্য কিছু হবে স্কুলে কোন রকম, তাদের জন্য ক্লাস। আমি বলেছি জৈব রসায়ন, তোমরা বলেছো অনেক কঠিন, আমি বলেছি অনেক সোজা, অনেক সোজা। ওই সোজাটাকে আমি দেখানোর জন্য এই ছোট ছোট গুলো করছি। নাহলে আজকে নামকরণে চলে যেতাম, দেখলাম যে না, নামকরণে বাকিটা শেষ করে দিলে অনেকে অ্যারোমেটিক বুঝতে পারবে না। সমানতা আসি, আলোক শক্তির সমানতা পর্যন্ত যাব। আগামীকাল সবাই থাকবে, আলোক শক্তির সমানতা পুরা পড়ানো হবে খুব ভালো করে, অসম্ভব ভালো করে, অসম্ভব ভালো করে। দেখি যা আসবে তাই পারি কিনা, কারণ এখানে প্রশ্ন আসে আলোক শক্তির সমানতা এবং জ্যামিতিক সমানতার উপরে। প্রত্যেক বছরই কিছু না কিছু থাকে, সিকিউ হোক, এমসিকিউ হোক, জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক হোক, যেখানেই হোক, বা উচ্চতর দক্ষতায় হোক, সৃজনশীলের মধ্যে হোক, থাকেই। এইবার দেখো, অ্যালকেন, ভদ্রলোক অ্যালকেনটাকে CN, মনোযোগ সহকারে H2N+2, তার থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই, মাইনাস হাইড্রোজেন, আর যুক্ত করি একটা OH কে,
তাহলে এর অবস্থা কি আসবে? অবস্থা আসবে CnH2n প্লাস 1 তার সাথে যুক্ত একটা OH, CnH2n প্লাস 1 তার সাথে যুক্ত একটা কি বলতো OH, অর্থাৎ অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কোন একটি হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে যদি একটি OH কে যুক্ত করতে পারি তাহলে তার আণবিক সংকেত দ্বারা এটা এখানে 1 2 3 4 ইত্যাদি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 ইত্যাদি। যদি n = 1 হয় তখন কি হয় যৌগটা বলো তো? CH3OH, আসলে তাকে বলবো CH4O, একসঙ্গে আমরা নিয়ে আসলাম। n = 2 হলে কত দ্বারা? C2H5OH, তাকে বলবো C2H6O। যদি n = 3 হয় তখন যৌগটি C3H7OH, তার মানে C3H8O। n = 4 হলে C4H9OH, তার মানে C4H10O হয়। তাহলে এই যে যৌগগুলি দেখো, শুধু এটা ছাড়া, এটা তো একটা কার্বন, তার কোনো সমাণুক হয় না, এটা কোনো সমাণুক হয় না। বাকি যারা আছে, বাকি মানে কি বলতো? C2H6O, তারপর কত বলতো? C3H8O, আর একটা হলো C4H10, কত বলতো? দেখো এখানে আণবিক সংকেত অ্যালকেনই আছে, কারণ একটা হাইড্রোজেন চলে গেলে তো OH আছে, হাইড্রোজেনে তো হাইড্রোজেন চলে গিয়েছে, আর একটা OH এলো, তাহলে হাইড্রোজেন তো অপরিবর্তিতই আছে। তার মানে প্রকৃত অর্থে যৌগটি হলো অ্যালকেন এবং অতিরিক্ত একটি অক্সিজেন। তাহলে আসলে এই আণবিক সংকেতে কি আছে বলো তো? আণবিক সংকেত আছে আমাদের অ্যালকেন ও অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু, অতিরিক্ত একটি কি বলতো? অক্সিজেন। এবার লেখো, খাতা নাও, লেখো লেখো আণবিক সংকেত যদি অ্যালকেন ও অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু হয়, আণবিক সংকেত যদি অ্যালকেন ও অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু হয়, তবে তবে এই আণবিক সংকেত দ্বারা সম্ভাব্য সমাণু যৌগগুলো হবে, মনোহাইড্রিক অ্যালকোহল ও ইথার, মনোহাইড্রিক অ্যালকোহল ও ইথার। আবার বলি, আণবিক সংকেত যদি অ্যালকেন ও অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু হয়, তবে ওই আণবিক সংকেত দ্বারা সম্ভাব্য সমাণু যৌগগুলো হবে মনোহাইড্রিক অ্যালকোহল, তার মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি যে কোনোটা হতে পারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলে যে কোনোটা হতে পারে। আর কি আসবে? ইথার। তার মানে আগে তোমাকে দেখতে হবে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন থাকলেই চলবে না। অক্সিজেন কয়টি? একটি, আর সাধারণ সংকেত অ্যালকেন। অতএব এই যৌগ দ্বারা অ্যালডিহাইড কিটোন আসবে না, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকোহল আসবে না, আসবে কি বলতো? অ্যালকেন এবং অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু। তাহলে এটা মুছে ফেললাম, আমরা ওখানে চলে যাব। কোনটা বলতো? অ্যালকেন এবং অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু, C2H6O, C3H8O ইত্যাদি ইত্যাদি যা আছে, একটু দেখো মনোযোগ সহকারে। ইথারের নামকরণ করবে 2005 সালের ইউপ্যাক পদ্ধতির নির্দেশনা অনুযায়ী। আবার বলি, ইথারের নামকরণ করব আমরা 2005 সালের নির্দেশনা অনুযায়ী। বলবো স্যার বোর্ডে যদি কেটে যায়, বোর্ডে কাটবে না, কারণ বই 2013 সাল থেকে 13-14তে দেওয়া হয়নি, 15 থেকে দেওয়া হয়েছে। তার মানে 15, 16, 17, 18, 19, 20 এর মধ্যে যদি স্যারদের চোখে না যায় তাহলে করার কিছু নেই। আর তোমরা নেট দেখলেই পারবে যে ইথারের নামকরণ 2005-এর ইউপ্যাক পদ্ধতিতে কোনটি দেওয়া হয়েছে। আধুনিক শিখব, পিছনে পড়ে থাকবো কেন আমরা? আমাদের দেশের ছেলেরাও তো পৃথিবীতে গিয়ে
বিভিন্ন ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রাখছে, সেটা কি জানো? শিক্ষা ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি শিক্ষক, আমি শিক্ষা ক্ষেত্রেটা খোঁজ খবর রাখি। আমাদের দেশের ছেলেরা আমাদের দেশ থেকে শিক্ষা লাভ করে উচ্চ শিক্ষায় গিয়ে অনেক বড় বড়, যেটা ঈশ্বরীয়, গর্ব করার মতো অবদান রেখে যাচ্ছে এবং আগামীতেও রাখবে। অতএব আমরা কেন শিক্ষায় পিছিয়ে পড়ে থাকবো? আসলেই বা কত বড় তো সিটু H6O, এই আণবিক সংকেত দ্বারা দেখা যায় প্রথম সমাণু কি হয়। প্রথম যেটা আসবো তাকে বলবো CH3 CH2OH, ইথানল। আর একে যদি বলে CH3O CH3, তাহলে যৌগটি কি বলতো? 2-অক্সাপ্রোপান। যে কি জন্য দিয়েছিল সংকেত লিখতে, স্যার 2-অক্সাপ্রোপানের সংকেত কি হবে? এটি আমাদের 2-অক্সাপ্রোপান। 2 কত বলতো? অক্সা, কি লিখবো বলতো? প্রোপান। আমরা মিথাইল ইথাইল, মিথাইল মিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, এগুলো প্রাচীন পদ্ধতি। আসল পদ্ধতি হলো 2-অক্সাপ্রোপান। কালকে বলেছি অক্সিজেন হেটেরোসাইক্লিক যুগের মধ্যে তাকে সদস্য হিসাবে কাউন্ট করা হয় কার্বনের সঙ্গে। ওটি যেহেতু কাউন্ট করা হয়, তাই ইথারেও কাউন্ট করা হয়েছে। এবার দেখো C3H কত বলতো? 8O। তাহলে আমি তো দেখছি অ্যালকেন, CnH2n+2, তার সাথে অক্সিজেন আছে। অতএব যৌগ আসবে কি বলতো? অ্যালকোহল। আগে আমি অ্যালকোহল লিখি OH, তাহলে এখানে প্রোপান 1 অল, প্রোপান 1 অল পাশে লিখলাম আমরা এখানে। তাকে বলবো প্রোপান 1 কি বলতো? অল। প্রোপানল 1 বা 1 প্রোপানল না লিখে লিখবো আমরা প্রোপান অন অল, প্রোপান অন অল। এই 1 তার সাথে অন, এটা আমাদের 1। এইবার নাম্বার 2, এই CH2 কে আমরা এর উপরে শাখা শিকল হিসেবে দিয়ে দেব। উপরে CH3, পাশে OH। অথবা আমরা যদি এভাবে লিখি CH3 CH, এর তো তিনটা হাত, একটা CH3, একটা OH আর একটা CH3। তাহলে আমরা OH টাকে যদি উপরে দেই আর CH3 নিচে আনি, কোনো সমস্যা নেই। দেখো এখানকার CH, তার যে গঠন, এই CH এর একই গঠন, তিনটি হাত, দুটো মিথানমূলক একটা OH, দুটো মিথানমূলক একটা OH। তাহলে যৌগটি কি আসবে? 1 2 3, অথবা 1 2, একে বলবো 3। তাহলে যৌগটিকে বলবো কি বলতো? প্রোপান 2 অল, প্রোপান 2 অল। যৌগটিকে বলবো প্রোপান, 3টি কার্বন, 2 অল। প্রাচীনকালে বলা হতো আইসোপ্রোপাইল অ্যালকোহল। সেটা কত সালে তা কি জানো? কত সালে জানবে? এখন আমরা আইসো নিয়ে আসি, সেটা 1905 সালের দিকে। তার মানে 100 কত বছর আগে, 15 বছর আগে আইসো নিয়ে করা হতো। সেটা আমরা এখনো সেই 115 বছর আগে আইসো নিয়ে শেখাতে চাই। প্রথম যখন 2013-তে বই আসছে, তখন আইসো নিয়ে লেখা হয়েছে। আইসোনিয় প্রাচীন পদ্ধতি 1905 সালে বাদ হয়ে গেছে আইসোনিয়। তখন থেকে এই চেষ্টা করা হয়েছে কোন একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে সকল জৈব যৌগের নামকরণের প্রক্রিয়াকে আনার জন্য। লিখে রাখো, 1905 সাল থেকে শুরু হয়েছে, আর আজকে 2020। 1905 সাল থেকে শুরু হয়েছিল কিভাবে সমস্ত জৈব যৌগকে একটি সুশৃঙ্খল ভাবে নামকরণের আওতায় আনা যায় আইসোনিয় পদ্ধতিকে বাদ দিয়ে। তখন আইসোঅক্টেন বলা হতো, শাখা শিকল ছিল, যৌগটির নাম আইসোঅক্টেন 1905 সালে। তারপর সেটাকে পরিবর্তন করা হয়। যাক, সেটা এখানে আসি। দুঃখ থাকে যে আমরা সামনের দিকে যেতে চাই না, খালি পিছনে। এরপর দেখো ওটাকে মাঝখানে আনবো, আর তো হয় না মিথাইল। এবার CH3 CH2 ও, তারপরে CH3, অথবা একে আমরা এভাবে লিখতে পারি O CH2 CH3। তাহলে এটার নাম কি আসবে? এইখান থেকে যদি লিখে তাহলে 1 2, কারণ অক্সিজেনটা কাছাকাছি আসে 3 4।
আর এখানে লিখলাম 1 2 3 4। প্রাচীন পদ্ধতিতে লিখবা ইথাইল মিথাইল ইথার অথবা মিথক্সিথেন। আর এখনকার পদ্ধতি 2005-এ লিখবো, ওটা আমি লিখবই না, আমরা বলবো বিউটান 2 কি বলতো 2 অক্সা কি লিখছে এখানে বলতো বিউটান 2 কি আছে বলতো অক্সা 4টি কার্বন। এটা তো স্যার কার্বন না, ওই যে বলেছি হেটেরো মৌল, তাই থেকে সিকলে গোনা হয় 2 অক্সা যৌগটিকে বলবো বিউটান 2 অক্সা বিউটান। তাহলে ইথার হিসাবে নাম পেরেছে তো, কয়টা হয়েছে বলো তো 3টি, আর হয় না, এই শাখা শিকল করা যায় না, বুঝতে পেরেছ? মুছে ফেললাম কিন্তু, কারণ নিচে লিখলে আর দেখা যাবে না, বুঝছো? একটু দ্রুত রাখো, এত ধীরে ধীরে পড়ালে তো অনেকক্ষণ লেগে যাবে। 10টা করতে চেয়েছি কিন্তু 10টা তো সম্ভব না, 2টো নয় বাড়িয়ে দিলাম, দেখা যাক। তোমরা অনেকেই বলেছে স্যার A to Z ভালো করে দেখিয়ে দেবেন, A to Z দেওয়ার জন্য সমানতা আসছে। তাহলে এবার নিজেরা করে ফেলো, C5 হলে কত হয়? আমরা তো 3 2 এবং 3 দেখালাম, যদি 4 দিতাম তাহলে কি হতো C4। H কত হতো বলো তো H10, 4 দুগুণে 8 আর 2 10 ও এ দ্বারা সম্ভব সমানুক নিজেরা করো। C4H10O আণবিক সংকেত দ্বারা সম্ভাব্য সমানুকের নাম ও গাঠনিক সংকেত লিখো, অথবা গাঠনিক সংকেত ও নাম লিখো। তাহলে এখানেও তো আণবিক সংকেত অ্যালকেন এবং অতিরিক্ত একটি অক্সিজেন পরমাণু, অতএব এ দ্বারা সম্ভাব্য সমাণু যৌগগুলি হবে মনোহাইড্রিক অ্যালকোহল এবং ইথার। মনোহাইড্রিক অ্যালকোহল এবং ইথার নিজেরা করো, চেষ্টা করো একটু দ্রুত, তোমরা পরে আসো না, পরে দেখো, কিন্তু আসলে লাইভ ক্লাসে লাইভে থাকতে হয়। তাহলে তো আমি আগে ভিডিও করে দিয়ে দিতে পারতাম, সেটা দেবো, কিন্তু আসুক সে সময়, পরিস্থিতি ভালো হোক। লাইভ ক্লাসে থাকলে তাড়াতাড়ি শেখা যায় অনেক কিছু, সঙ্গে সঙ্গে কাজ করা যায়, কাজ করো তাড়াতাড়ি, যে কজন আসছে তাড়াতাড়ি করো। পড়েছ C4H10O পারবে না? আমাকে করে দিতে হবে না বাসার কাজ দেব? থাকুক বাসার কাজ। এখানে অ্যালকোহল হিসাবে করবে, আর কি বলো তো ইথার হিসাবে, অ্যালকোহল এবং ইথার। তাহলে দুটো কাজ দিলাম, একটা C8H18 আর একটা C4H10O আণবিক সংকেত দ্বারা সম্ভব সমানুকে নাম ও সংকেত। এটা বাসার কাজ থেকে গেল, বাসার কাজ, ঠিক তো? এইবারে সমানতারই একটা অংশ, বুঝতে পেরেছ? সেটা হলো মেটামানিজম এবং টটোমানিজম। তখন সম্ভবত নাবিল বলেছিলেন না কে, ঠিক আমি নামটা এখন মনে করতে পারছি না, কে করেছিলেন স্যার? নাবিল মাহমুদ আছে কিনা জানি না। টটোমানিজম বলেছিল, আমি বলেছিলাম নাবিল থেকে কিভাবে নাবিলা হয় সেটা আমি দেখিয়ে দেব। তাহলে নাবিল কোন কলেজেই জানি না, তুমি খাতা নাও কলম নাও, আমি এখনই আসছি। কোথায় বলো তো? টটোমানিজম এবং মেটামানিজম। প্রথমে লেখো টটোমানিজম। টটোমানিজম শোনো, টটোমানিজম হলো একটা যৌগ স্বতঃস্ফূর্তভাবে আপনি নিজের থেকে তার কার্যকারী মূলককে পরিবর্তন করে ভিন্ন একটি নতুন কার্যকারী মূলক যুক্ত স্থায়ী যৌগের গঠন কাঠামো তৈরি করবে। ভিন্ন কার্যকারী মূলক মানে তো সমগোত্র শ্রেণী ভিন্ন হয়, কারণ প্রত্যেকটি সমগোত্র শ্রেণীর একটি আলাদা আলাদা কি থাকে বলতো কার্যকারী মূলক থাকে। ভিন্ন কার্যকারী মূলক যুক্ত কার সৃষ্টি হয় বলতো? সমগোত্র শ্রেণীর নতুন যৌগের সৃষ্টি হয়। তখন তাকে বলবো কি বলতো?
টটোমারিজম। একটু দেখো তাহলে এখনকার টপিকস হলো কি বলতো, কাকে বলবো? টটোমারিজম। দেখ আমরা বলেছিলাম মেকানিজম সহ নাবিলকে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। CH2 কার্বন কার্বন ডাবল বন্ড CHOS, যৌগটি এই মূলকটা ভিনাইল মূলক, তার সাথে OH, তাই যৌগটিকে বলবো ভিনাইল কি বলতো? অ্যালকোহল। ঠিক তো? তাকে যদি রেখে দেওয়া হয় বা সামান্য একটু তাপ দেওয়া হয় তখন ভিনাইল অ্যালকোহল হয়ে যায় CH3CHO। এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকোহল। আর এটা কি বলতো? অ্যালডিহাইড। এটা আমাদের 1 নাম্বার উদাহরণ। নাম্বার 2 দেখো, এই যৌগটিকে বলবো CH3CH, কার্বন কার্বন ডাবল বন্ড CHOH, তাহলে 1 2 3, প্রোপিন 1 অল, 1 নাম্বার কার্বন OH আছে, যৌগটিকে বলতো প্রোপিন 1 অল। প্রোপিন 1 কি বলতো? অল। যখনই তাকে তাপ দেওয়া হবে সামান্য একটু তখনই সে হয়ে যায় প্রোপানল। একে বলবো আমরা কি বলতো? প্রোপানল। কালকে জন্য কে অ্যালডিহাইড কিটোনের জন্য অনুরোধ করেছিলেন নামকরণ, আর এটি হলো ইথানল। দেখাবো আমরা একটু এবার তোমাদের সঙ্গে, যেটা মাঝে মাঝে যে ক্লাস নেই, কোন ক্লাস বলতো? গল্পের ক্লাস, আড্ডার ক্লাস। ওই আড্ডার ক্লাস এবার একটু ভিন্নভাবে নেব। এই সপ্তাহের শেষের দিকে হয়তো বৃহস্পতিবার বা শুক্রবারে একটু আড্ডার ক্লাস নেব। সকলকে বলো অনেক ভালো শুভ সংবাদ তোমাদের দেব। আর ওই আড্ডার ক্লাসে আমরা এই ছোটখাটো যা আছে তোমাদের সমস্যা, যা যাই কদিন কমেন্টস করবে সব আলোচনা করে দেব আড্ডার ক্লাসে। কারণ প্রতিদিন আলোচনা করতে গেলে 6-7 মিনিট 10 মিনিট সময় নষ্ট হয়ে যায়। এবার দেখো ভিনাইল অ্যালকোহল। নাবিল কই আছে কিনা? নাবিল থাকলে পরে রেডি হও। CH, এবার OH, এখানে H আছে, আর এখানে আছে কত বলতো? CH2। দেখো তো নাবিল এই যৌগটার এই যৌগ দুটো এক কিনা? এক। এটাও ভিনাইল অ্যালকোহল, এটাও ভিনাইল অ্যালকোহল। যখনই তাপ দেব, ভালো করে দেখো, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সকলের আগে কে ভেঙে যায় বলতো? এই পাই বন্ধন। এই পাই বন্ধনটা সুষমভাবে বিভাজিত হয়। পাই বন্ধন সুষমভাবে বিভাজিত হয়, দুটো ইলেকট্রন ভাগ হয়ে যাবে। এই OH এর হাইড্রোজেনকে আমি ইচ্ছা করে লাল দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। যখন এই বন্ধন ভেঙে যায় এখানকার OH এর সিগমা বন্ধনও ভেঙে যায়। আসলে বন্ধন মানে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, সে অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন সমযোজী হলেও তার ভিতরে পোলারাইজড হয়, ডাইপোল মোমেন্টের সৃষ্টি হয়, যে কারণে অক্সিজেন আগেই তার ইলেকট্রনকে নিজের দিকে কি বলতো? টেনে আনে। অক্সিজেন ওই পোলারায়ন, ডাইপোল মোমেন্ট, তড়িৎ ঋণাত্মকতা যাই বলো, এসব ধর্মের কারণে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটার ইলেকট্রন জোড়, কোন ইলেকট্রন জোড়? সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড় অক্সিজেন তার নিজের দিকে কিছুটা আনে, তখন হাইড্রোজেন চলে যায়। যেহেতু তাদের মধ্যে বন্ধনের একটা গন্ডগোল চলছে, অক্সিজেন তার ইলেকট্রনকে নিয়ে যেতে চায়, সে অবস্থা দেখো এইভাবে বন্ধন হয়ে গেল। সেখানে হাইড্রোজেন, এই অক্সিজেন, একটু মনোযোগ সহকারে দেখবা, এখানকার হাইড্রোজেনটা আমি লাল হাইড্রোজেন দিয়েছি। কিরকম হাইড্রোজেন বলতো? লাল হাইড্রোজেন। ওই হাইড্রোজেন চলে আসবে এখানে, নিশ্চয়ই বুঝতে পারছি। হাইড্রোজেন এখানে, হাইড্রোজেন তো একা আসবে না, সে তার ইলেকট্রন নিয়ে আসবে। অক্সিজেন তার ইলেকট্রন পেয়ে যাবে। কোনটা? এই অক্সিজেন হাইড্রোজেনের বন্ধন। আর এই পাই বন্ধন ভেঙে দুটি ইলেকট্রন, এই দুটি কার্বন সুষমভাবে ভাগ করে নেয়, শেয়ার করে নেয়। আবার বলে এই পাই বন্ধন ভেঙে দুটি ইলেকট্রন, দুটি কার্বন সুষমভাবে নিয়ে নেয়, আর হাইড্রোজেন তার ইলেকট্রন এখানে চলে আসে, অক্সিজেন তার ইলেকট্রন আগেই পেয়ে যায়। এইবার এই গঠনকে যদি আমি এখানে নিয়ে দেখাই তাহলে কি আসবে? কার্বন, এটা হাইড্রোজেন,
এটা হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন যেটা আছে, আর এখানে এই অক্সিজেনের সঙ্গে এই দুটি ইলেকট্রন দ্বিবন্ধন করে। কি বন্ধন করে? দ্বিবন্ধন। ওই লাল ইলেকট্রন বিধায় তার বন্ধনটাকে আমি লাল দিয়ে দেখালাম বোঝার সুবিধার্থে। এখানেও এই হাইড্রোজেন তার সঙ্গে বন্ধন করে ফেলে। কার সঙ্গে বলো তো? কার্বনের সঙ্গে বন্ধন করে ফেলে। তাহলে এই যৌগটা তো CH3 সি ডাবল বন্ড OH, এই যৌগটা প্রকৃত অর্থে কি বলতো? CH3 CHO, ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকোহল, হয়ে গেল কি বলতো? অ্যালডিহাইড। ছিল নাবিল, হয়ে গেল কি বলতো? নাবিলা। ছিল অ্যালকোহল, হয়ে গেল কি বলতো? অ্যালডিহাইড। ছিল নাবিল, হয়ে গেল কি বলতো? নাবিলা। কি বুঝতে পেরেছ? নাবিল কি নেই? না আছে। এরপরে আমি পরেরটা দেখাবো, আরো দুটো দেখাবো। এরপরে আমি এটা দেখাবো, অঙ্কটা বলো তো, আরো দুটো দেখাবো। এটা কিন্তু মুছে ফেলবো, তুলে নাও। নিচে কি যে জায়গা আছে দেখা যাবে? দেখি এবার এটাকে দেখানো যায় কিনা। এইটা কোনটা বলো তো? এইটা, যাতে বুঝতে সুবিধা। এবার এটা দেখাবো। এইটা প্রোপিন 1 কি হয়েছে বলো তো? প্রোপানেল। কি হয়েছে? প্রোপানেল। এবার দেখো প্রোপিন 1 হয়ে গেল কি বলো তো? প্রোপানেল। একটু মনোযোগ দিয়ে দেখো, CH3 1 বন্ড C, কত আছে বলো তো? H, নিলাম আমি H। কার্বন কার্বন কয় বন্ধন বলো তো? দ্বিবন্ধন C, তার সঙ্গে একটা H, আর উপরে আছে কি বলো তো? H। এই Hটাকে আমরা বোঝানোর সুবিধার্থে এরকম লাল দিয়ে দেখালাম। এই OH দেখো, এইটা আর এটা একই যৌগ, অর্থাৎ এটা আমাদের 2 নাম্বার যৌগ। এটা কত বলো তো? 1 নাম্বার যৌগ 1। এটা কত বলো তো? একটু ঠিক কিনা বলো? অবশ্যই ঠিক। এইবার যখনই আমি এখানে তাপ দেব, এটাকে আমি কি করেছি? একটু তাপ দিচ্ছি, তখনই এই পাই বন্ধনটা কার্বন কার্বন দ্বিবন্ধনে অংশগ্রহণকারী যে পাই ইলেকট্রন, তারা সুষমভাবে বিভাজিত হয়ে যায়। দুটি কার্বন যার যার ইলেকট্রন নিয়ে চলে যায়। আর এখানকার যে অক্সিজেন হাইড্রোজেন আগে বলেছি, সে বন্ধনও বিভাজিত হয়ে যায়। তাহলে এর পরের গঠন কি আসবে দেখো? CH3 C, এখানে H, এই Hটা কার্বন কার্বন একক বন্ধন, তার সঙ্গে থাকবে কত? এই যে CH, তার সঙ্গে একক বন্ধন C, তার সঙ্গে থাকবে H, এই H, আর এই কার্বনের সঙ্গে উপরে কি থাকবে বলো তো? একটা অক্সিজেন হাইড্রোজেন চলে আসলো। কোথায় দেখো? এই গঠনটা এখন এখানে নেব। এই বন্ধন ভেঙে গেলে এই যে দুটো ইলেকট্রন পেয়ে গেল, একটা এই কার্বন, একটা এই কার্বন, ঠিক কিনা বলো? এই হাইড্রোজেন চলে আসবে এখানে, তার একটা ইলেকট্রন এখানে থেকে যাবে, আর এই অক্সিজেন তার ইলেকট্রন এখানে পেয়ে গেল। তাহলে এরা করবে পাই বন্ধন, এরা করবে সিগমা বন্ধন। তাহলে এর পরের গঠনটা কি দাঁড়ায় দেখো? আমরা তো একটা কার্বন বেশি লিখে ফেলেছি, ঠিক করে নাও। হাইড্রোজেন, এর পরের গঠন দেখো। তাহলে এখানে বন্ধন হবে, বন্ধন হলে কি দাঁড়ায়? CH3 C, নিচে একটা হাইড্রোজেন আছে। এই বন্ধনকে আমি লাল দিয়ে দেখালাম বোঝানোর জন্য। এই যে বন্ধন হলো, আর এই কার্বনের সঙ্গে আমরা কি করব? হাইড্রোজেন, আর এই যে কার্বন অক্সিজেন, তারা একটা সিগমা বন্ধন, আর এই লাল ইলেকট্রন হয়ে গেল কি বলতো? আর একটা বন্ধন, পাই বন্ধন। তাহলে CH3 CH2 C ডাবল বন্ড H মানে CHO, তার মানে এই যৌগটাই হলো CH3 CH2 CHO, CH3 CH2 CHO। ছিল কি আমাদের? প্রোপিন 1 হয়ে গেল কি বলতো? প্রোপানেল। ঠিক তো? ঠিক। নেক্সট আসে পর দুটো উদাহরণ দিয়েছি, কতমানি জন না বুঝে যাওয়ার কোনো কারণ নেই। মুছে ফেলবো, কিন্তু মুছে ফেলবো, তুলে নাও তাড়াতাড়ি।
তাড়াতাড়ি তুলে নাও, আমরা মুছে ফেলবো। কঠিন কেন হবে? কেমিস্ট্রিতে আগে বলেছি কঠিন কোনো বিষয় নেই কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির মতো সোজা কোনো সাবজেক্ট নেই বিজ্ঞানে। কঠিন ফিজিক্স ম্যাথ হতে পারে কঠিন, বায়োলজি হতে পারে কঠিন, কেমিস্ট্রি তো কঠিন না। কেমিস্ট্রি কোন অবস্থাতেই কঠিন না। এইবার দেখো তৃতীয় উদাহরণ দেবো আমরা। কয় নম্বর উদাহরণ বলো তো? 3 CH3 1 C, উপরে OH আছে, কার্বন কার্বন ডাবল বন্ড CH2। এই যুগের নাম কি বলো তো? 1, একে বলবো 2 3। যৌগটির নাম কি বলো তো? প্রোপিন। প্রোপিন কত? 2 অল। নামটা তো নিজেরাই পাবে। যদি আমি একাধিক কার্যকরী মূলকের নামকরণ শিখি দিই, কিন্তু এটা সোজা এগুলো। তাপ দিলে কি হয়ে যায়? CH3 C ডাবল বন্ড CH3, একে বলবো আমরা প্রোপানন। প্রোপানন বাণিজ্যিক নাম অ্যাসিটন। তাহলে প্রোপিন 2 অল, 2 নাম্বার কেমন OH আছে, হয়ে গেল কি বলতো? প্রোপানন। এইবার নাবিলা থেকে নাবিল হয়ে যাবে। কি হয়ে যাবে? নাবিলা থেকে নাবিল, নিশ্চয়ই তোলা হয়েছে। কার্যকারী মূলক চেঞ্জ হয়ে যায়, বুঝছো? ভালো করে দেখো। এইবার দেখো কোথায় আসবে বলো তো? ওই যে CH3 ওই যুগটা লিখছি C, O কার্বন কার্বন দ্বিবন্ধন, তারপর CH2 কার্বন কার্বন দ্বিবন্ধন CH2, এইভাবে লিখলাম CH2। এখানে O, আমরা তো বলেছি এই বন্ধনটাকে আমরা লাল দিয়ে শুধু বোঝানোর জন্য। এটাও যে যৌগ, এটাও একই যৌগ, অর্থাৎ 3 নম্বর যৌগ। একে আমি কি করলাম? একে আমি এবার তাপ দিয়েছি, একটু তাপ দিলাম। তাপ দিলে কি হবে? আমরা আগেই বলেছি এই পাই বন্ধনে দুটো ইলেকট্রন সুষমভাবে বিভাজিত হবে, আর OH এর ইলেকট্রনও ভাগ হয়ে যাবে, যার যার ইলেকট্রন শেষে নিয়ে যাবে। তখন কি দাঁড়ায়? CH3 C, এখানে আমাদের C, উপরে একটা H, নিচে একটা H আসবে, আর এখানে O আছে। এই গঠন দেখো। এবার এই পাই বন্ধন ভেঙে গেল, ভেঙে গেলে কি আসবে? এরকম দুটো ইলেকট্রন, এই কার্বন যার যার ইলেকট্রনকে সুষমভাবে যার যার কাছে নিয়ে গেল। এই হাইড্রোজেনটা চলে আসবে এই প্রান্তে, ওই যে লাল হাইড্রোজেন, আর অক্সিজেন একটা ইলেকট্রন পেয়ে গেল। দেখেছো কত সোজা? তাহলে এখানে দ্বিবন্ধন হয়ে যাবে। তার মানে পরবর্তী ধাপ হলো CH3 C, এখানে C, এই যে অক্সিজেন, আর তার সঙ্গে হাইড্রোজেন। হাইড্রোজেন আমরা তো এই বন্ধনকে বলেছি পাই বন্ধন, পাই ইলেকট্রন করলো, আর এটা করলো H। তার মানে এই যুগই তো আমাদের প্রোপানন CH3 C ডাবল বন্ড CH3 ছিল কি বলতো? নাবিলা হয়ে গেল নাবিল। ছিল আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকোহল, হয়েছে কি বলতো? কিটোন। কিটো যৌগ পরিবর্তিত হয়েছে। আর কি প্রয়োজন আছে? 3টে উদাহরণ দিলাম, আরো অনেক আছে, অনেক। এক কার্যকারী মূলক থেকে অন্য কার্যকারী মূলকে কিভাবে পরিবর্তিত হয়, একটি সমগোত্র শ্রেণীর সদস্য থেকে ভিন্ন সমগোত্র শ্রেণীর সদস্যে কিভাবে সে পরিবর্তিত হয়, সেটা আমরা এই টোটোবারিওর মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। লিখেছো? তাহলে একটু তুলে নাও। এরপর লেখো মেটামারিজম। কোনটা বলো তো? মুছে ফেলো। মেটামারিজম লিখবো। তোলা হয়েছে? আশা করি তোলা হয়েছে। একটু দ্রুত পড়বে। আমরা তো সবকিছুই সোজা হোক আর কঠিন হোক, সবকিছু আমরা চেষ্টা করছি সোজা করে পড়ানোর জন্য, গল্প করে করে পড়ানোর জন্য। ক্লাস হলে গল্প করে পড়ানো যেত, বুঝতে পেরেছ? এখানে তো ক্লাস
ক্লাস, কিন্তু ওই অর্থে কলেজে ক্লাস না, বুঝছো? একা একা বসে বলেছে, অডিয়েন্স ছাত্র থাকে, ওরা দুষ্টমি করে, আমরা করি, একটা অন্যরকম পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি হয়, সেখানে পড়াতেই শুধু ইচ্ছা করে। এখানে তো সেটা নয়। লেখো এবার মেটামানিয়ম। এবার একই সমগোত্রের শ্রেণী যোগ থাকবে, কিন্তু কার্যকরী মূলকের দুই প্রান্তে যে কার্বন পরমাণুর সংখ্যা তার বৈষম্য দেখা যাবে। কার্বন পরমাণুর সংখ্যার বৈষম্য দেখা যাবে, ভিন্নতা পরিলক্ষিত হবে, তখনই তাকে আমরা বলবো সেটা মেটামারিজম। আর একে অপরের মেটামার, যেমন ওখানে টটোমারিজমের একে অপরে কি বলতো, টটোমার। এবার দেখো, যদি একটা যৌগ লেখা আগে CH3, উদাহরণ দিতে একেবারে সোজা, ও CH2CH3, আমরা 2005-এর ইউপ্যাক পদ্ধতিতে এখানে ইথান লিখেছিলাম না, এটা পড়াতে গেলে ইথান হয়ে যায়। পরে চিন্তা করলাম যে তোমরা তো এখানে গ্রাম থেকেও অনেকে দেখছে, একদম প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত চর ফ্যাশন থেকে কালকে টেলিফোন করেছে আমাকে, তোমাদের ওই দেখতে গিয়ে সে পরে বন্ধুর কাছ থেকে লিঙ্ক পেয়েছে, দেখতে গিয়ে অস্পষ্ট, স্যার একটু বলে দেন। আমি যে দেখো বলো, আমি বলে দিচ্ছি। চর ফ্যাশন তার মানে ভোলার চর ফ্যাশনে সে থাকে, কত প্রত্যন্ত অঞ্চলে। চর ফ্যাশন মানে থেকেও তার বাড়ি বলছে যে আমাদের 8 কিলোমিটার দূরে, তার মানে অনেক গ্রামের মধ্যে আর কি। বুঝতে পেরে যে তাহলে অনেক দূর থেকেও আমি খুব ভালো লেগেছে, অসম্ভব। সেই জন্যই চিন্তা করলাম এটা পড়াতাম না, সমানতা, যে সব কিছুই পড়িয়ে যায়। যেহেতু ছেলেরা পরে হলেও দেখছে, পরে তুলব না, যতক্ষণ মধ্যে ইউটিউবে না আসে ততক্ষণ পর্যন্ত তুলব না, থাকবে। যতটুকু দেখা যায়, যতটুকু উপকার হচ্ছে দেখেই তো সে চর ফ্যাশন থেকে টেলিফোন করেছে। নাইমুল ইসলাম চর ফ্যাশন থেকে কালকে টেলিফোন করেছে। এবার দেখো নাইমুল, তোমাকে ধন্যবাদ, তুমি পিছনে গুলো দেখে নাও, সামনে গুলোতে নিয়মিত থেকো, লাইভে থেকো। আমাদের তো জানি যে অনেক সীমাবদ্ধতা, নেট থাকে না, আমারই তো পড়াতে পড়িয়ে যাচ্ছি, নেট নাই। এখন আসছে কিনা দাও তো আমি জানি না, আমি তো পড়িয়ে যাচ্ছি। এবার আসো, এটার নাম কি? 3 অবজা, কি বলো তো, পেন্টান। নামটা লেখো, 3 নম্বর অক্সিজেন আছে, 3 অবজা পেন্টান। এবার নাম্বার 2, ওটাকে যদি এখানে নিয়ে আসি, CH3, CH2, CH2O, CH3, তখন কে 1 2 3 4 5, তখন তাকে বলবো 2 অবজা, কি লিখবো বলো তো, পেন্টান। 2 অবজা পেন্টান। এইবারে CH2 দিয়ে এরপরে নিয়ে যায় CH3 আকারে, CH3 CH, এই CH2 টা উপরে নিয়ে গেলাম, ও এখানে CH3, তখন এখানে 1 2 3 আর এখানে 1 2, যে দিক থেকে কাছাকাছি হয় সেই দিক থেকে লিখতে 1 2 3 4। তাহলে এটা তো কোনো নম্বর পড়েনি, নম্বরবিহীন মানে সে কি বলতো, শাখা শিকল। তাই একে আমরা বলবো 2 না 3 মিথাইল, 3 নম্বরে মিথাইল আছে, হাইপেন দাও 2 অবজা, এইবার 4টি কার্বন, তাই তাকে বলবো বিউটান। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এরাই হলো কি বলতো, মেটামার। এরাই হলো প্রত্যেকের কি বলতো, মেটামার। আর এই প্রক্রিয়াটা হলো মেটামারিজম। আর একটা উদাহরণ দেখো, যদি এরকম বলতাম CH3 CH2C ডাবল বন্ড O CH2 CH3, তাহলে কি হতো যৌগটি, যেদিক থেকে আসো 1 2 3 4 5 অথবা 1 2 3 4 5, নিশ্চয়ই 3 বার। পেন্ট 3 অন, 5টি কার্বন। আমি লিখবো কেন, তোমরা নিজেরাই লেখো, পেন্ট কত বলতো, 3 অন। পেন্টানন 3 বা 3 পেন্টানন লিখবা না, পেন্ট 3 অন বলে সম্ভাবনা একদম থাকে না। নাম্বার 2, এটাকে এখানে আনো, CH3 CH2, আবার CH2 C
এইটা এখানে নিলাম ডাবল বন্ড CH3, তখন ওই দিক থেকে কাছাকাছি হয় 1 2 3 4 5, নিশ্চয়ই পেন্ট টু ওন বলবা। এটাকে কি বলবো? পেন্ট টু ওন, 5টি কার্বন পেন্ট টু ওন বলবো। এবার নামাত এরা একে অপরের মেটামার CH3, এবার এর উপরে শাখা শিকল যাবে C, উপরে CH3, C ডাবল বন্ড, এটা কত? CH3। তাহলে এইবার দেখো 1 2 3 4, আমি যৌগটিকে বলবো 3 মিথাইল, 3 নাম্বার কার্বনে মিথাইল আছে। তারপর কয়টা কার্বন? 4টি কার্বন, বিউট, মিথাইল বিউট একসঙ্গে লেখো, 3 মিথাইল বিউট, হাইফেন দাও 2, কত বলো তো? ওন, ওন। ঠিক আছে তো? আমি কঠিন কি হলো? পারবো। এইবার লেখো আলোক সক্রিয় সমানুতা, বড় করে লাইন দাও। আলোক সক্রিয় সমানুতা দিয়েছ, এটা অনেক ভালো করে আগামীকাল পড়বো, ইম্পর্টেন্ট, এটা সকলে উপস্থিত থাকবে। আর একটু পড়ে নেবে আগেই, আলোক সক্রিয় সমানুতা একটু পড়ে নেবে আজকে। এক বনে আলোক রশ্মি কি, কাইরাল কার্বন কি, অপ্রতিসম কার্বন পরমাণু কি, দর্পণ প্রতিবিম্ব কি, এনানসিওমার কি, ডায়াস্ট্রিওমার কি, এগুলো একটু রেসিমিং মিশ্রণ কি, ছোটখাটো জিনিস একটু দেখে নিও। আমি তাহলে অনেক দূরে নিয়ে পড়াতে পারবো, আমাদের যা প্রয়োজন তার চেয়ে একটু উচ্চতা নিয়ে পড়াতে পারবো। সবাই ভালো থেকো, সবাই শুভকামনা। আমরা যেন করোনার কাছে বিনা যুদ্ধে আত্মত্যাগ না করি, ঘরে থাকবো, করোনা চলে যাবে, আমাদের মারতে পারবে না। ঘরে থেকো, সবার জন্য শুভকামনা। আর এই সপ্তাহের শেষের দিকে আমরা একটু আড্ডা ক্লাস নেব, তখন তোমাদের স্যারদেরকে বলো, ক্লাসে ছিলেন কয়েকজন শিক্ষক, আরও শিক্ষক যেন থাকেন এবং ওনারা যেন প্রশ্ন করেন, তোমাদের স্যারদেরও বলতে পারো, থাকলে আলোচনাটা। এখানে তো বন্ধু বন্ধু আড্ডা, বন্ধুরা যেমন গল্প করি, এটা তো আমার কাছে কেমিস্ট্রি একটু আড্ডা, একটু গল্প করা। ভালো থেকো, সবার শুভকামনা, ভালো থেকো। একমাত্র ঘরে শারীরিক দূরত্বে নিরাপদভাবে সুরক্ষিত থেকো, তবেই আমরা করোনাকে প্রতিহত করতে পারব। শুভকামনা।